আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইন্টারেক্টিভ রেপিড রিভিউ সলিউশন ক্লাস। তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ এইস কাফি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আর এডমিশন লিস্টে আমার মেরিট পজিশন ছিল 61তম। তো চলে আসো আজকে আমাদের যে অধ্যায়, আমরা চলে আসি মূল আলোচনায়। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি প্রথমে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের এই টেস্ট পেপারের মধ্যে প্রত্যেকটা অধ্যায় তোমরা শুরুতেই পেয়ে যাচ্ছ একটি কিউআর কোড। যে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে পেয়ে যাচ্ছ একজন শিক্ষক যে তোমাকে ফ্রি সলভ ক্লাস দিয়ে দিচ্ছে। এভাবে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একটা একটা করে কিউআর কোড দেওয়া থাকতেছে, যে কিউআর কোডটা স্ক্যান করলে তোমরা পেয়ে যাবা ওই অধ্যায়ের সলভ ক্লাস। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। তো দৃঢ়তা প্রদান এবং চলন এই অধ্যায়টাকে আমরা যদি চিন্তা করতে যাই, তাহলে এখানে আমরা কি কি নিয়ে দেখব? আমরা হচ্ছে কঙ্কাল তন্ত্র নিয়ে দেখব, আমরা আমাদের পেশি নিয়ে দেখব। ঠিক আছে, কঙ্কাল তন্ত্র এবং পেশি, এগুলো হবে আমাদের অস্থি, তরুণাস্থি, এগুলো হচ্ছে এখানকার আলোচ্য বিষয়। আচ্ছা, আমরা সরাসরি প্রশ্নের দিকে চলে যাই। 1 নম্বর প্রশ্ন বলছে প্যাটেলার অবস্থান কোথায়? ঠিক আছে, প্যাটেলা কোথায় থাকে? প্যাটেলার অবস্থান হচ্ছে জানুতে। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটাকে হাঁটু বলি, সেখানে থাকে প্যাটেলা। ওকে, তারপরে চলে আসি 2 নম্বর প্রশ্ন। বলছে কোনটি পেক্টোরাল গার্ডল এর অস্থি? পেক্টোরাল গার্ডেলের অস্থি কোনটা? উত্তর হচ্ছে স্ক্যাপুলা। এখানকার টার্মগুলো একটু কঠিন, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে প্যাটেলা, স্ক্যাপুলা, এখানে যে আমাদের টার্মগুলো আছে, সেই টার্মগুলো যদিও একটু কঠিন, কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে পরীক্ষার এমসিকিউ ভালো করার জন্য। আচ্ছা, চলে আসি 3 নম্বর প্রশ্ন। অস্থি মজ্জা থেকে কোনটি তৈরি হয়? অস্থি মজ্জা থেকে তৈরি হয় হচ্ছে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। আমরা চতুর্থ অধ্যায়ে দেখছি যে বিভিন্ন বিভিন্ন ধরনের রক্তকণিকা কোথায় থেকে তৈরি হয় এবং কোথায় যেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়। বলছে যে অস্থিতে শতকরা কত ভাগ পানি থাকে? আমরা বইয়ে বিভিন্ন জায়গায় এরকম কয়েকবার পাবো যে অমুক জিনিসে বা অমুক অঙ্গে কত পার্সেন্ট পানি। তো এখানে আমরা দেখতেছি অস্থিতে পানির পরিমাণ হচ্ছে প্রায় 40 থেকে 50 ভাগ। আর জীবিত অস্থিকোষ যদি হয়, তাহলে সেখানে 40% থাকে জৈব পদার্থ এবং 60% থাকে অজৈব পদার্থ। জৈব পদার্থ থাকে, জৈব পদার্থ 40%, আর অজৈব পদার্থ 60% থাকে। জীবিত অস্থিকোষে শতকরা কত ভাগ অজৈব পদার্থ থাকে? আচ্ছা, অজৈব পদার্থ শতকরা কত ভাগ? উত্তরটা হচ্ছে 60 ভাগ। ঠিক আছে, মাত্রই আমি এটা ব্যাখ্যা করে তোমাদের বলে দিচ্ছি। তারপরে বলছে যে কোনটি জানুর অস্থি অর্থাৎ হাঁটুতে, হ্যাঁ, থাকে হচ্ছে প্যাটেলা। এর আগে আমরা এই প্রশ্নটা দেখছি। অস্থির ভিতর শতকরা কত ভাগ থাকে জৈব পদার্থ? মাত্রই বলে আসলাম, উত্তর হচ্ছে 40 ভাগ। অস্থি কোষকে কি বলা হয়? অস্থি কোষকে বলা হয় অস্টিওব্লাস্ট। কোনটি গঠনে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমরা জানি যে ক্যালসিয়াম কোথায় থাকে, উত্তর হচ্ছে অস্থি। চলে আসি 10 নম্বর প্রশ্ন। বলছে তরুণাস্থি অস্থির ন্যায় শক্ত নয় কেন? ঠিক আছে, আমাদের তরুণাস্থিগুলো অস্থির তুলনায় তুলনামূলকভাবে নরম, এর পিছনে কারণ কি? ঠিক আছে, এটা আমাদের জন্য একটা জরুরি প্রশ্ন। আচ্ছা, উত্তরগুলো দেখো। ক নম্বর বলছে নরম ও স্থিতিস্থাপক বলে, 2 নম্বর বলছে নরম। আচ্ছা, আমাদের তরুণাস্থি কোথায় থাকে? আমাদের কানের যে পিলা, এটা হচ্ছে তরুণাস্থি। নাকের দুই নাকের মাঝখানে যে সেপ্টামটা ব্যবধায়ক, সেটাকে, যেটা দিয়ে আমাদের দুটো নাক আলাদা করা থাকে, এই জায়গাটাকে বলা হয় তরুণাস্থি। আচ্ছা, তো এই ধরনের তরুণাস্থি কেন হাড়ের মতো শক্ত নয়? আচ্ছা, নরম ও স্থিতিস্থাপক নয় যোজক কলা বলে নয়, উত্তর হচ্ছে ক নম্বর, নরম ও স্থিতিস্থাপক বলে। তারপরে বলছে কোনটি সঠিক। ঠিক আছে, প্রশ্নটা দেখো যে কোনটি সঠিক। ক নম্বর অপশন বলছে তরুণাস্থির ম্যাট্রিক্স কোনদিন দ্বারা আবৃত? তরুণাস্থির ম্যাট্রিক্স কোনদিন দ্বারা আবৃত? হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক। তারপর 2 নম্বর বলছে মাইটোকন্ড্রিয়ার বাইরের স্তর ভাঁজ খাওয়ানো, না। তারপরে বলছে যে বৃক্কের
ভেতরের অংশ হলো কর্টেক্স, বৃক্কের বাইরের অংশ হলো কর্টেক্স। আচ্ছা, তারপরে বলছে মেডুলা হলো মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। ভুল। ঠিক আছে, তাহলে হচ্ছে ক নম্বর হবে উত্তর। কানের পিনার মাতৃকা, কানের পিনার মাতৃকায় কি থাকে? কানের পিনার মাতৃকায় থাকে হচ্ছে কন্ড্রিন। কানের পিনা কানের ভেতরের এবং বাইরের বাতাসের চাপের মধ্যে একটা সামঞ্জস্য করে থাকে। ঠিক আছে, কানের পিনার কাজ হচ্ছে কানের বাইরের এবং ভেতরের বাতাসের মধ্যে সামঞ্জস্য রক্ষা। বাতাসের সামঞ্জস্য রক্ষা। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নম্বর 13। এখানে বলছে যে তরুণাস্থি কোন তন্তুময় যোজক কলা দ্বারা পরিবেষ্টিত থাকে? উত্তরটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, পেরিটোনিয়াম কোথায় থাকে? পেরিটোনিয়াম থাকে আমাদের পেটে। ঠিক আছে। আচ্ছা, বুক এবং পেটের মাঝখানে থাকে। তরুণাস্থির এক নম্বর বলছে যে মাতৃকা কন্ডিন দ্বারা গঠিত। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, মাতৃকা কন্ডিন দিয়ে তৈরি। তা বলছে যে কোষকে ওস্টিওব্লাস্ট বলে। নয়। ঠিক আছে, কিন্তু এখানে গ নাম্বারটায় বলছে, 3 নম্বর অপশনে বলছে আবরণীকে পেরিকন্ড্রিয়াম বলে। হ্যাঁ এটা ঠিক আছে, উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, এখানে আমরা কিছু এক্সট্রা তথ্য জানে রাখি। সব ধরনের যে তরুণাস্থি আছে এগুলো তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি। ঠিক আছে, এদের চারদিকে একটা বেষ্টন, চারদিকে একটা হচ্ছে আবরণ তৈরি করে তন্তুময় যোজক কলা। এইটাকে বলা হয় পেরিকন্ড্রিয়াম। ঠিক আছে। আচ্ছা, আর এখানে যে কোষগুলো থাকে যেগুলো কন্ড্রিন, এগুলো হচ্ছে শক্ত এবং পুরোপুরি স্বচ্ছ না, এটাকে ঈষদচ্ছ বলা হয়। রাসায়নিক বস্তু থেকে বস্তু নিঃসরণ করে থাকে না। আচ্ছা, তারপরে আসি 15 নম্বর প্রশ্ন। বলছে যে চিত্রের কে চিহ্নিত অংশটার নাম কি? দেখো চিত্রে কে চিহ্নিত অংশ, ঠিক আছে, এর নাম কি? মানে একটা হাড়, এর উপরে একটা তরুণাস্থি আছে, হ্যাঁ সেই তরুণাস্থিটাকে এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, উত্তর হচ্ছে তরুণাস্থি। বলছে চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, মানে তরুণাস্থির বৈশিষ্ট্য নিয়ে কথা বলতেছে এখন। বলছে যোজক কলার ভিন্ন রূপ, অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক কর্নিন নামক রাসায়নিক বস্তু বের হয়। আচ্ছা, এখানে তিনটেই ঠিক আছে। হ্যাঁ, তাহলে উত্তরটা হবে ঘ। উত্তর হবে ঘ নাম্বার। করটিকা কোন ধরনের অস্থিসন্ধি? উত্তরটা হচ্ছে নিশ্চল। আমরা আমাদের মাথার যে হাড়গুলো আছে, ঠিক আছে, এগুলোকে একটা একটা করে আমরা এদিক ওদিক করে নাড়াইতে পারি না। আচ্ছা, তো অস্থিসন্ধির তন্তুগুলো কি দিয়ে গঠিত? অস্থিসন্ধির মধ্যে যে তন্তুগুলো থাকে এগুলো হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত। আচ্ছা, তারপরে হচ্ছে কোনটি ঈষৎ সচল অস্থিসন্ধি? ঈষৎ সচল মানে কিছুটা নাড়ানো যায়, যেমন মেরুদণ্ডের অস্থিসন্ধি। আমরা চাইলে যে কোনো দিকে শরীর ভাঁজ করতে পারি না, কিন্তু সামনের দিকে কিছুটা ভাঁজ করতে পারি। আচ্ছা, এটাকে বলা হয় ঈষৎ সচল। ফুটবল খেলতে গিয়ে সাইফুল গোড়ালিতে আঘাত পেল, এই ক্ষেত্রে তার কোন অস্থি ক্ষতিগ্রস্ত হলো? কোথায় আঘাত পেয়েছে? গোড়ালিতে। পায়ে কি ধরনের অস্থি থাকে? টার্সল। আচ্ছা, আর কার্পাল আর মেটাকার্পাল এই দুটো হচ্ছে, এই কার্পাল এটা হলো হাতে, মেটাকার্পালও হাতে। ঠিক আছে, আর টার্সাল আর মেটাটার্সাল এই দুটো হচ্ছে পায়ে। এর মধ্যে টার্সাল হচ্ছে গোড়ালিতে থাকে, এটা থাকবে গোড়ালিতে। আর মেটাটার্সাল সে কোথায় থাকবে? সে থাকবে পায়ের যে সামনের দিকের অস্থিগুলো আছে গোড়ালি ছাড়া সামনে, এগুলো হবে টার্সাল। আচ্ছা, মেটাটার্সাল না, এটা পায়ে থাকে মেটাটার্সাল, গোড়ালির হয়ে থাকে টার্সাল। তারপরে বলছে যে উরু সন্ধি কোন ধরনের সন্ধি? ঠিক আছে, উরুতে যে জয়েন্ট, মানে আমরা যে উরু বা চরু বলে থাকি, সেখানে যে জয়েন্টটা আছে এটা কোন ধরনের জয়েন্ট? মানে যেটার কারণে আমরা পায়ের হাঁটু থেকে উপরের অংশটা নাড়াতে পারি, এটা হচ্ছে
অনুসন্ধি, ঠিক আছে? এটা হচ্ছে বল এবং কোটর সন্ধি। এটাকে বলা হয় বল এবং কোটর সন্ধি। অস্থি বন্ধনীতে কোন বর্ণের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি? অস্থি বন্ধনী তার মানে যে কি, হাড়ের যেখানে জয়েন্ট সেখানে কোন বর্ণের কোন কালারের স্থিতিস্থাপক তন্তুর সংখ্যা বেশি? উত্তর হচ্ছে পিত কালার, ঠিক আছে, পিত বর্ণ। আচ্ছা, কবজা সন্ধি, এটা বয় জ হবে, হ্যাঁ, কবজা। কবজা সন্ধি কোথায় থাকে? উত্তর হচ্ছে হাতের আঙ্গুলে। নিচের কোনটি নিশ্চল অস্থি সন্ধি? নিশ্চল অস্থি সন্ধি নিচের কোনটা? ক নম্বর বলছে করটিকা। হ্যাঁ, আমরা করটিকার হাড় নাড়াতে পারি না। তারপরে বলছে যে বল কোটর সন্ধি, এটাকে আমরা নাড়াতে পারি। তারপরে নিশ্চল অস্থি সন্ধি, সরি, বল কোটর মেরুদণ্ড। তারপর বলছে কাঠ ও উরু, নিশ্চল অস্থি সন্ধি, ঠিক আছে। আচ্ছা, এর উত্তর হচ্ছে ক নম্বর করটিকা। জানুতে কোন অস্থি সন্ধি বিদ্যমান? ঠিক আছে, উত্তর হচ্ছে কবজা সন্ধি। জানু বলতে হাতের যেখানে জয়েন্ট। তারপরে আসি, নিচের কোনটি বল ও কোটর সন্ধি? বলছে কনুই, জানু, আঙ্গুল এবং কাঁধ। বল এবং কোটর সন্ধি, ঠিক আছে, বল এবং কোটর সন্ধি কোথায় থাকে? ঘাড়ে থাকে, হ্যাঁ, কাঁধ। তারপরে আসো, বল সকেট বন্ধনী কোথায় থাকে? এগুলো বিভিন্ন টাইপের বন্ধনীর নাম বলতেছে, হাড়ের জয়েন্ট। ক হচ্ছে স্কন্ধ, সরি, বল সকেট, হ্যাঁ। আচ্ছা, বল এবং সকেট কোথায় থাকে? হচ্ছে দাঁত, কাঁধ, হ্যাঁ, কাঁধ বা স্কন্ধ বলা হয়, হ্যাঁ। তাই কাঁধ না হয়ে স্কন্ধ লিখতে পারতো, স্কন্ধ। এনারা কাঁধ শব্দটা এত সহজ একটা বাংলা আছে, সেটা বাদ দিয়ে কি বানায় রাখে, তোমাদের কষ্ট দেয়, হ্যাঁ। আচ্ছা, কোনটি জানুর সন্ধি, জানুর অস্থি? জানুর অস্থি কোনটা? উত্তর হচ্ছে প্যাটেলা, হাঁটুতে, হ্যাঁ, জানু বলতে হাঁটু বোঝাচ্ছে। তারপরে দেখো, আহ চিত্রের মেরুদণ্ডে কোনটি কককিক্স? মেরুদণ্ডে কককিক্স কোনটা? এই যে 29-এর আগে যে চিত্রটা আছে, এই চিত্রের দিকে তাকাও। এখানে যে একদম শেষের অংশটা, এই যে আমি কালার করে দিচ্ছি, ঠিক আছে, এই এস পার্টটা, এটার নাম হচ্ছে কককিক্স। তাহলে উত্তরটা হবে ঘ নাম্বার, 29-এর ঘ। তারপরে বলছে হাতের কনুই এর অস্থিসন্ধি হলো, একটা বলছে পূর্ণ সচল অস্থিসন্ধি, হ্যাঁ, এটা ঠিক আছে। তারপরে বলছে বল ও কোটর সন্ধি, এটা হবে না। কেবল একদিকে, এক দিলে না, এটা এক দিকে নাড়ানো যায়, ঠিক আছে, কেবল একদিকে নাড়ানো যায়। আচ্ছা, তাহলে এর উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বার। আচ্ছা, এরপর একটা ফিগার দিছে। ফিগারটা দেখো, এখানে পি একটা অংশ, কিউ একটা অংশ, হ্যাঁ। পি কিউ বলতে অস্থির সন্ধিটাকে বোঝাচ্ছে, যেখানে দুটো অংশ জোড়া লাগছে। পি বলতে একটা অস্থির মাথার অংশটা বোঝাচ্ছে। আচ্ছা, আমরা প্রশ্নের দিকে চলে যাই। বলছে চিত্রের পি অংশটি যোজক কলার ভিন্ন রূপ। হ্যাঁ, এটা মূলত তরুণাস্থি বোঝাচ্ছিল, বুঝছো? এটা যোজক কলার ভিন্ন রূপ হবে। দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা না, সর্বাপেক্ষা দৃঢ় হচ্ছে অস্থি, তরুণাস্থি নয়। এতে 40-50 ভাগ পানি থাকে, নয়, এটা তো তরুণাস্থি, এটা তো অস্থি নয়। এগুলো অস্থির বৈশিষ্ট্য বলতেছে। আর এর কোষকে অস্টিও ব্লাস্ট বলে। এগুলো সবই অস্টিও ব্লাস্ট বলে। এগুলো সবই হচ্ছে অস্থির বৈশিষ্ট্য। কিউ এর জন্য প্রযোজ্য। কিউ কোথায় দেখছিলাম? দেখো, এই যে কিউ, মাঝখানে জয়েন্টটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। কিউ এর জন্য প্রযোজ্য সাইনোভিয়াল রস, প্রশ্ন নম্বর 32। হ্যাঁ, এখানে বলছে যে সাইনোভিয়াল রস থাকে, ঠিক আছে, এটা হবে। তারপরে মাঝখানে জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল রস থাকতেই পারে। তারপরে বলা হচ্ছে যে অস্থি তরুণাস্থি যুক্ত, না, মাঝে তো কোনো অস্থি থাকতেছে না, তাই না? আচ্ছা, এটা হবে না, কাটা। তারপর হচ্ছে অস্থিতে অস্থিতে ঘর্ষণ হয় না, হ্যাঁ। কিউ আসছে জন্য এখানে একটা অস্থির সাথে আরেকটা অস্থি ঘর্ষণ হচ্ছে না, গ্যাপ আছে, এবং ওখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। তারপরে বলছে চিত্রে দেখানো সন্ধিটার নাম কি?
তোমাদের এই সন্ধিগুলো এরকম ফিগার দেখে জয়েন্ট এটা কোন ধরনের সেটা জানতে হবে। এটাকে বলা হয় বল ও কোটর। ঠিক আছে, এখানে কোটর দেওয়া আছে আর এখানে একটা বলের মতো অংশ, সেটা ওখানে সেট হইতে পারে, এই জন্য এর নাম বল ও কোটর। এটাও একটা দেখতে বলের মতো নয় এই জিনিসটা, আর একটা বলের মতো, এবং সেটা যেন যায় ওখানে বসতে পারে এই জন্য একটা গোল শেপ এখানে করে দেওয়া আছে। ওই জায়গাটায় যে এরকম গোল, যেটা মাঝের দিকে ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এটা এরকম এইভাবে আসছে আর সেরকম একটা গোল বাটির মতো। আচ্ছা, তারপর বলছে চিত্রটির বৈশিষ্ট্য হলো 1 নাম্বার সহজে নাড়ানো যায়। এটা দেখো তো, এইদিকেও যেতে পারবে, এইদিকেও যেতে পারবে, উপরে মানে পিছন দিকেও হইতে পারবে, এইদিকেও হইতে পারবে। আচ্ছা, তো এখানে অপশনগুলো বলছে যে 1 নাম্বার সহজে নড়াচড়া করা যায়। ঠিক আছে, 1 নাম্বার হয়েছে, মানে হবে। তারপর 2 নাম্বার সকল দিকে নাড়ানো সম্ভবপর হয়। হ্যাঁ, একে যে কোনো দিকে নাড়ানো যাবে তো, যেহেতু এটা চারিদিকে গোল টাইপ। আচ্ছা, নরম এবং স্থিতিস্থাপক, না এটা নরম স্থিতিস্থাপক বলার এখানে কোনো সুযোগ নাই আসলে। উত্তরটা হচ্ছে ক নাম্বার, 1 ও 2। আমরা হাতকে ভাঁজ করতে পারি কারণ কি? আমরা কেন হাতকে ভাঁজ করতে পারি? এর পিছনে কারণ কি হতে পারে? কারণটা হচ্ছে বাইসেপস পেশিটা সংকুচিত হয়ে আসবে, ক নাম্বার। বাইসেপস যখন হচ্ছে সংকুচিত হবে তখন আমরা হাতকে ভাঁজ করতে পারবো। বাহু সঞ্চালনে কাজ করে কে? বাহু বাহু সঞ্চালনে কাজ করবে হচ্ছে 1 নম্বর অপশন বাইসেপস পেশি, ঠিক আছে। তারপর 2 নম্বর অপশন বলছে যে ট্রাইসেপস পেশি, এটাও ঠিক আছে। 3 নম্বর ডায়াফ্রাম, ডায়াফ্রামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। ডায়াফ্রাম হচ্ছে বুক এবং পেটকে পার্থক্য করে বা আলাদা করে রাখে, এরকম একটা জায়গা, এরকম একটা পর্দা। একটি ভারী বস্তু তুলতে গিয়ে জামিলের হাতের পেশি অস্থি থেকে বিচ্যুত হয়। ঠিক আছে, জয়েন্ট থেকে নিচের হাতটা সরে গেছে। এখন বলছে যে জামিলের ক্ষতিগ্রস্ত অংশটিতে কি হয়েছে, এখানে মূলত কি সমস্যা? ঠিক আছে, আচ্ছা, উত্তরটা হবে শ্বেততন্তু। তারপরে দেখো, কাজটি করতে জামিলের অগ্রবাহুতে তার হাতের সামনের অংশ কি হচ্ছে? 1 নম্বর বলছে যে রেডিয়াস হিউমেরাস থেকে দূরে সরে যায়, না এটা হয় না। আচ্ছা, এটা বাদ। তারপর বলছে বাইসেপস পেশি সংকুচিত হয়। তারপরে বলছে যে ট্রাইসেপস পেশি শিথিল হয়। হ্যাঁ, উত্তরটা 2 এবং 3, 2 এবং 3, ঠিক আছে। তারপরে বলছে চিত্রে এক্স অংশের নাম কি? হ্যাঁ, এক্স অংশ দেখো, ফিগারের দিকে তাকাও, এই যে এক্স অংশটা, এর নাম কি? এর নাম হচ্ছে স্ক্যাপুলা, ঘাড়ের ঠিক পরে যেটা থাকে, এর নাম হলো স্ক্যাপুলা। ওয়াই এর সাথে, ওয়াইটা কি? ওয়াই এর সাথে যুক্ত থাকে, ঠিক আছে, এটা হচ্ছে হিউমেরাস। এর সাথে যুক্ত পেশিগুলো, সংযুক্ত পেশিগুলোতে ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব আছে। হ্যাঁ, এটা যদি ইচ্ছাধীন স্নায়ুর প্রভাব না থাকতো তাহলে আমরা চাইলেই হাত ভাঁজ করতে পারতাম না। তার বলছে ইচ্ছাধীন পেশির প্রভাব আছে, হ্যাঁ অবশ্যই আছে। দেহের জন্য শক্তি সঞ্চয় করে, এরা শক্তি সঞ্চয় করে বলে আমরা ভারী কোনো কিছু তুলতে পারি এদের মাধ্যমে। তারপরে বলছে, আচ্ছা তারপর আমরা যদি দীর্ঘদিন না খেয়ে থাকি, হ্যাঁ, দীর্ঘদিন না খেয়ে থাকলে আমাদের হচ্ছে এই যে কোষগুলো, মানে আমাদের পেশিতে যে কোষগুলো থাকে সেই কোষগুলো গ্লাইকোজেন স্টোর করতে পারে। সেই গ্লাইকোজেনটা দিয়ে আমরা হচ্ছে আমাদের, ধরো রমজানে বা এরকম আমরা লং টাইম না খেয়ে থাকলে তখন ওরা কিছুটা শক্তি সাপ্লাই দিতে পারে। এরপরে পরের প্রশ্নে চলে আসি, কন্ডিনের ভিতরে অবস্থিত গহ্বরগুলোর নাম কি? প্রশ্ন নম্বর 41, উত্তর হচ্ছে লেকিউনি। মাঝে যে গ্যাপগুলো থাকে এগুলোর নাম হচ্ছে লেকিউনি। তারপর বলছে যে কোনটিতে শ্বেততন্তু এবং পিত্ততন্তু দুইটাই আছে। শ্বেততন্তু এবং পিত্ততন্তু থাকে লিগামেন্টের মধ্যে। লিগামেন্ট কি দিয়ে তৈরি? লিগামেন্ট তৈরি হচ্ছে শ্বেততন্তু এবং পিত্ততন্তু দিয়ে। টেন্ডন কোন ধরনের টিস্যুর উদাহরণ? টেন্ডন, ঠিক আছে, টেন্ডন হচ্ছে এক ধরনের যোজক টিস্যু। টেন্ডন কোনটির মাধ্যমে অস্থিকে আটকে রাখে? ঠিক আছে, টেন্ডন অস্থিকে আটকে রাখে ঐচ্ছিক পেশির মাধ্যমে। নিচের কোন অংশটি বেশ শক্ত? ঠিক আছে, বলো, লিগামেন্ট শক্ত, তরুণাস্থি শক্ত, নাকি ফাইব্রোব্লাস্ট শক্ত, নাকি টেন্ডন শক্ত? তরুণাস্থি তো আগেই বাদ, তরুণাস্থি তো অবশ্যই নরম। তারপর লিগামেন্ট, লিগামেন্ট নয়, লিগামেন্টের থেকে টেন্ডন শক্ত। আর ফাইব্রোব্লাস্ট হচ্ছে যেগুলো
এখনো পরিণত কোষ হয়নি, ও অপরিণত, তো ও তো শক্ত হবে না স্বাভাবিক। টেন্ডনের বৈশিষ্ট্য কোনটি? ক নম্বর বলছে সে তো পিত্ততন্তু বিদ্যমান। তারপরে এটা হবে না টেন্ডনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে এর স্থিতিস্থাপকতা বেশি, এটাও ভুল। ইলাস্টিন নামক আমিষ বিদ্যমান, এটাও ভুল। লাস্ট কি থাকলো, এদের স্থিতিস্থাপকতা নেই। ঠিক আছে, টেন্ডন সহজেই ছিঁড়ে যায়, লিগামেন্ট এবং টেন্ডন সহজেই ক্ষতিগ্রস্ত হয়। নিচের কোনটি পেশি বন্ধনী? আচ্ছা, পেশি বন্ধনী দেখো, টেন্ডন এ হচ্ছে পেশিদের টেনে রাখে। তুলনীয় অংশের মধ্যে মিল সম্পূর্ণ। ঠিক আছে, কার সাথে কার তুলনা করা যেতে পারে? এখানে বলছে যে পেশি, টেন্ডন, অস্থি। না, এটা হয় না। তোমার হচ্ছে, তারপর বলছে যে অস্থি, তরুণাস্থি, অস্থি না। তারপরে পেশি, লিগামেন্ট, তরুণাস্থি, এটাও হবে না। অস্থি, লিগামেন্ট এবং অস্থি। ঠিক আছে, দুইটা অস্থিকে একসাথে যুক্ত করে রাখে লিগামেন্ট। আর যদি পেশি দুই দিকেই থাকতো, সামনেও পেশি পিছনেও পেশি, তাহলে উত্তরটা হইতো তরুণাস্থি। সরি, তাহলে টেন্ডন হইতো। প্রথমটা যদি এই অংশটা পেশি থাকতো তাহলে আমরা বলতাম এটা ঠিক। টেন্ডন হলো শ্বেত তন্তুময়। হ্যাঁ, একটা অপশন ঠিক আছে, পেশি ও হাড়ের সংযুক্তি। হ্যাঁ, টেন্ডন দিয়ে পেশি আর হাড়কেও সংযুক্তি সংযুক্ত করা যেতে পারে। আচ্ছা, তারপরে বলছে, একটু দাঁড়াও, টেন্ডন না? হ্যাঁ, তারপরে বলছে 3 নম্বরে সহজে জোড়া লাগে না। আচ্ছা, এটা উত্তর 1, 2, 3। তারপরে চলে আসি লিগামেন্ট টিস্যু। বলছে লিগামেন্ট টিস্যু হচ্ছে হাড়ের সাথে পেশি যুক্ত থাকে, হাড়ের সাথে হাড় যুক্ত থাকে। তারপরে বলছে পিট বর্ণের। উত্তরটা কি হবে? হাড়ের সাথে পেশি যুক্ত থাকে না হাড়ের সাথে হাড় যুক্ত থাকে, একটু আগে দেখলাম না? আর পিট বর্ণের। তাহলে উত্তরটা 2 এবং 3 নম্বর। খেলার সময় তুলনামূলকভাবে ভেঙে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে কার? ঠিক আছে, কার তুলনামূলকভাবে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে? আমরা যদি ফিগারের দিকে তাকাই তাহলে দেখবো এক্স যেটা আছে, হ্যাঁ, এটা কি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম, এটা টেন্ডন। ঠিক আছে, টেন্ডন কি করে? অস্থির সাথে মাংসপেশিকে কানেক্টেড করে। তা অস্থির সাথে অস্থিকে কানেক্টেড করে কে? লিগামেন্ট। সরি, লিগামেন্ট। এই লিগামেন্টটা ইজিলি ছিঁড়ে যায়। খেলোয়াড়দের দেখবা, যারা তোমরা ফুটবল বা ক্রিকেট খেলে থাকো, তারা দেখবা যে প্রায়ই তোমাদের মানে অনেকেই শুনে থাকবা, বা ফাইনালের প্লেয়ারদের, আমাদের বাংলাদেশি প্লেয়ার মাশরাফি বিন মুর্তজা, তার পায়ের লিগামেন্ট ছিঁড়ছে আমি যতটুকু জানি 4 বার বা 5 বার। ঠিক আছে, ওইটা হচ্ছে ইজিলি ছিঁড়ে, বাট টেন্ডন এত সহজে ছাড়ে না, ছিঁড়ে না। আচ্ছা, এটা ভুল। উত্তরটা হচ্ছে এক্স, 1 নম্বর। তারপরে বলছে যে এক্স চিহ্নিত অংশটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এক্স চিহ্নিত অংশ, তাই না? 1 নম্বর অপশন বলছে যে সরু এবং শাখাযুক্ত। শাখাযুক্ত নয়, এদের কোনো শাখা হয় না। ঠিক আছে, আচ্ছা, তারপর বলছে শাখান্বিত পিত বর্ণের, না পিত বর্ণের নয়, এরা সাদা বর্ণের, শ্বেত বর্ণের। তার মানে উত্তর 1 নম্বর। তারপর বলছে অস্টিওপোরোসিস প্রতিরোধে কোন খাবারটি গ্রহণ করা যায়? অস্টিওপোরোসিস হাড়ের সমস্যা, তাই না? তাহলে কোন ধরনের খাবার খাবো যেটা ভিটামিন ডি আছে, যেমন দুধ। অস্টিওপোরোসিস রোগের লক্ষণ কি হয়? পেশির শক্তি কমতে থাকে। অস্টিওপোরোসিস কিসের অভাব জনিত রোগ? অপশনের মধ্যে আছে নাইট্রোজেন, ক্যালসিয়াম, জিঙ্ক আর সালফার। আমরা জানি যে হাড় সংক্রান্ত যে রোগগুলো একদম ম্যাক্সিমামই ক্যালসিয়াম জনিত। 50 বছরের বেশি বয়স্ক পুরুষ এবং মহিলার দৈনিক কত মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা প্রয়োজন? বয়সটা দেখতে হবে, বয়স বলছে 50+। ঠিক আছে, তাদেরকে 1200 মিলিগ্রাম খাইতে হবে। তারপর বলছে অস্থিসন্ধিতে প্রদাহ প্রতিকারের উপায় কোনটি? অস্থিসন্ধিতে কেউ যদি ব্যথা কমাইতে চায় তাকে কি করতে হবে? তো হচ্ছে বীজ জাতীয় খাবার খেতে হবে, যেমন সিমের বিচি, তারপরে বাদাম, এই জাতীয় বীজ জাতীয় শস্য। তারপরে বলছে আর্থ্রাইটিস কি, সরি, আর্থ্রাইটিস প্রতিরোধ করে কোনটি? নিচের কোনটা আর্থ্রাইটিসকে প্রতিরোধ করে? উত্তর হচ্ছে শাকসবজি। ঠিক আছে, আর্থ্রাইটিস প্রতিকারের জন্য কোনটি করতে হবে? কমলার রস
খাওয়া, দুধ মাংস খাওয়া, দুগ্ধজাত দ্রব্য বর্জন। বর্জন তো করাই যাবে না, বলছে ডাল জাতীয় খাবার বর্জন। আচ্ছা, হ্যাঁ, ভিটামিন ডি খেতে হবে, ঠিক আছে, ভিটামিন ডি জাতীয় খাবার খেতে হবে, দুধজাত খাবার খেতে হবে, এখানে বলছে বর্জন, এর জন্য হয়নি। অস্টিওপোরোসিস এর জন্য প্রযোজ্য, 1 নম্বর অপশন, ক্যালসিয়াম স্বল্পতা। হ্যাঁ, এটা হইতেই পারে, ক্যালসিয়ামের অভাবে এই রোগ হয়। বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়, না বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় হচ্ছে রিকেটস, ঠিক আছে। অস্টিওপোরোসিস এক ধরনের রোগ যেটা ক্যালসিয়াম স্বল্পতার কারণে হয়, এই কারণে সাধারণত বয়স্ক মানুষের মানে অস্থি এবং পিঠের পিছনে ব্যথা হয় এবং অস্থি আস্তে আস্তে সহজেই ভেঙে যায়। বয়স্ক মানুষের দেখবে হাড় ভাঙে ইজিলি, সেটার পিছনে কারণ হচ্ছে এটা। তাহলে উত্তরটা 1 এবং 3, যেটা বললাম যে অস্থি এবং ঘাড়ের ব্যথা হইতে পারে। উত্তরটা 1 ও 3, উত্তর হচ্ছে খ। এরপরে চলে আসি, এটা প্রায় শেষের পথে চলে আসছি। রশিদ সাহেবের বয়স 55 বছর, তাহলে বলো ওনার অস্টিওপোরোসিস হওয়ার সম্ভাবনা আছে কিনা। তিনি ইদানিং পেশিটা আগের মতো শক্তি পায় না বা আগের থেকে কম শক্তি পায়, কাজ করতে গেলে পিঠের পিছনে ব্যথা অনুভূত হয়। ডাক্তারের কাছে গেলে তাকে দুগ্ধজাত খাদ্য ও সবুজ শাকসবজি খেতে পরামর্শ দেন। তারপর বলছে যে রফিক সাহেবের সমস্যাটির কারণ কি। তো কারণ কি হইতে পারে, 1 নম্বর দেখো, বলছে যে কায়িক শ্রম বেশি করেন। তারপরে 2 নম্বর বলছে যে ক্যালসিয়ামের অভাব, তিনি আর্থ্রাইটিসে ভুগছেন। আচ্ছা, তো যেহেতু পেশিটা আগের মতো শক্তি পায় না, এখন যদি সে বেশি কাজ করতে চায় তাহলে তো তার শক্তি প্রয়োজন, তাহলে হাড়ের মধ্যে টান পড়বে। হ্যাঁ, 1 ও 2 হবে উত্তর। সমস্যাটি প্রতিকারের উপায়, সে কিভাবে এটা থেকে মুক্তি পেতে পারে। ওনাকে প্রতিদিন হচ্ছে, আমরা কি লিখছি এর আগে, 1200 মিলিগ্রাম না, আচ্ছা দাঁড়াও এখানে লিখে দিচ্ছি, 63 নম্বর প্রশ্ন, 1200 mg কি করতে হবে, ক্যালসিয়াম খেতে হবে পার ডে। আচ্ছা, তাহলে 1 নম্বর অপশনটা ঠিক আছে, 1 নম্বর ঠিক আছে। 2 নম্বর দেখো, কমলার রস পান করা। আচ্ছা, কমলার রস কি ভিটামিন, দাঁড়াও, কমলার রস, হ্যাঁ কমলার রসের মধ্যে ভিটামিন ডি পাবে, কি মনে হয়, পাবে। এবং তার হচ্ছে নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত ব্যায়ামের এই ক্ষেত্রে জরুরি না, তার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করা প্রয়োজন। আমরা ব্যায়ামের কথা বলতাম যদি অবেসিটি বা এই ধরনের কিছু হইতো, কিন্তু সে অলরেডি মানে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি 70 বছর বয়সী রহমান সাহেব, এর অস্থি সন্ধিগুলো ফুলে গেছে এবং হচ্ছে তিনি এগুলো নাড়াতে ব্যথা পান। তাহলে ক নম্বর, রহমান সাহেব নিচের কোন রোগটিতে ভুগছেন। ক নম্বর থ্যালাসেমিয়া, অবশ্যই থ্যালাসেমিয়া নয়। খ নম্বর আর্থ্রাইটিস, গ নম্বর এপিলেপসি, ঘ নম্বর অস্টিওপোরোসিস। কি হবে, আর্থ্রাইটিস, হ্যাঁ হাড় ফুলে গেছে, নাড়াতে ব্যথা পায়। এই রোগ থেকে উপশম পেতে হলে রহমান সাহেবকে নিচের কোন কাজটি করা উচিত। বলছে যে যন্ত্রণাদায়ক গিঁটের উপর গরম সেক দেয়া, হ্যাঁ গরম সেক দিলে ব্যথা কমে আসে। তারপরে হচ্ছে সুষম আঁশযুক্ত খাবার খাওয়া, নড়াচড়া না করা। নড়াচড়া না করে তো সে সমাধান পাবে না, তাই না, তাকে খুব বেশি মুভমেন্ট করা যাবে না, বাট হালকা মুভমেন্ট রাখতে হবে। ঠিক আছে, তোমাদের সাথে এতক্ষণ আমি ছিলাম এই স্টাফি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকে এই পর্যন্তই, আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো অধ্যায়ের আরেকটি সলভ ক্লাসে।